আচ্ছা, তোমরা খেয়াল করো, এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম আমাদের আর অল্প একটু বাকি আছে, জ্বালানি কোষ আর অবক্ষয়। তাহলে এখন আমরা শুরু করব। দেখো জ্বালানি কোষ বলছে, দেখো জ্বালানি কোষ কাকে বলবো? বলছে দেখো এই জ্বালানি কোষ এটা এক প্রকারের গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ বলছে, তাহলে গ্যালভানিক কোষ যখন হচ্ছে তাহলে আমরা একে আলাদা করে জ্বালানি কোষ কেন বলছি? বলছি দেখো একে জ্বালানি কোষ বলার বিশেষ কারণ হচ্ছে, গ্যালভানিক কোষের ক্ষেত্রে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোষের মধ্যে থাকে, অর্থাৎ যারা ক্যাথোড অ্যানোড বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু এখানে তোমার কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কোষের বাইরে থেকে, অর্থাৎ চুল্লিতে যেমন জ্বালানি সরবরাহ করা হয়, ঠিক একইভাবে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে কোষের বাইরে, এই তড়িৎ বিশ্লেষ্য বলছি, তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে বাইরে থেকে জ্বালানির ন্যায় সরবরাহ করা। তাহলে এখানে আমরা কি বলবো, তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলিকে জ্বালানির ন্যায় কোষের বাহিরে থেকে সরবরাহ করা হয়। তাহলে এখানে তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলোকে চুল্লিতে যেমন জ্বালানি সরবরাহ করা হয়, ঠিক একইভাবে তোমার কি আছে, একে কোষের বাইরে থেকে সরবরাহ করা। বলছি দেখো এখন পর্যন্ত অনেক কিছু জ্বালানি আমরা ব্যবহার করতে পারি, হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি। এখন পর্যন্ত যে জ্বালানি কোষ আমরা পেয়েছি সেটা হচ্ছে তোমার কি, হাইড্রোজেন, অক্সিজেন জ্বালানি কোষ সফলভাবে ব্যবহার হয়েছে। এটা প্রথম সফলভাবে ব্যবহার হয় আপেলো মহাকাশযানে। আপেলো মহাকাশযানে ব্যবহার করা হয়। এর মূল নীতিটা কি? বলছে মূল নীতি হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করতে পারে। এই জল উৎপন্ন করে এখানে প্রচুর পরিমাণে তোমার কি হয়, শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটাকে তোমার কি হচ্ছে, সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। এটা কিন্তু স্টিম ইঞ্জিন বা স্টিম যে প্রক্রিয়ায় তড়িৎ উৎপন্ন করে সেইটা আলাদা, সেখানে স্টিমের সাহায্যে টারবাইন ঘোরানো হয়, সেটা কিন্তু না। এটা হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তিটাকে সরাসরি তোমার কি হচ্ছে, তড়িৎ শক্তিতে সরবরাহ করা হচ্ছে। তাহলে এখানে দেখো জ্বালানি কোষের যদি আমরা গঠন দেখি, তাহলে জ্বালানি কোষের গঠনটা খুবই সিম্পল। জ্বালানি কোষের গঠনটা খেয়াল করো, গঠনটা খুবই সিম্পল। এরকম একটা বক্সের ন্যায় এই দিক থেকে গ্যাস সরবরাহের জন্য দুটো নল লাগানো থাকে। এর মধ্যে দেখো এর মধ্যে দুটো সছিদ্র কার্বন দণ্ড থাকে।
দুটো সছিদ্র, ধরো এইটা কার্বন দণ্ড, এটাকে আমরা বলছি কি অ্যানোড। তাহলে অ্যানোড নেগেটিভ। এদিকেও একটা সছিদ্র কার্বন দণ্ড থাকে, সেটাকে আমরা তোমার কি বলছি ক্যাথোড, তাহলে পজিটিভ। এর ভিতরে কি থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কে থাকে KOH, এটা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। এবার যে দুটো নল আছে, এই দুটো নলের সাহায্যে তোমার কি করবে হাইড্রোজেন অক্সিজেন চালনা করা হবে। এখন দেখো মূল যে বিক্রিয়াটা তোমাদের আমি লিখেছিলাম কি হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল। তাহলে দেখো কার জারণ ঘটছে, হাইড্রোজেনের জারণ ঘটছে। তাহলে হাইড্রোজেনের জারণ যখন ঘটছে তাহলে হাইড্রোজেন কোথায় যাবে, কোথায় পাঠানো হবে হাইড্রোজেন গ্যাসকে অ্যানোডে। তাহলে অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে কি বিক্রিয়া, তাহলে অ্যানোড বিক্রিয়ায় দেখো হাইড্রোজেনের জারণ ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন জারিত হয়ে তোমার কি হবে জলে পরিণত হবে। তাহলে এইখানে দেখো অক্সিজেন কোথা থেকে আসবে, এই যে তড়িৎ বিশ্লেষ্য যে OH আছে সেখান থেকে তোমার কি আসবে অক্সিজেন আসবে। হাইড্রোজেন এখানে জোড় সংখ্যা নিতে গেলে দুটো OH, তাহলে জল কত উৎপন্ন হবে 2। ইলেকট্রন ব্যালেন্স খেয়াল করো, এদিকে 2 একক ঋণাত্মক, তাহলে এদিকে যদি আধান সমান করতে হয় দুটো ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলছে ক্যাথোডে কে যাচ্ছে যার বিজারণ ঘটবে, তাহলে কার অক্সিজেন। এখানে তোমার কি হবে ক্যাথোডে বিজারণ ঘটবে, তাহলে অক্সিজেন কি হবে অক্সিজেন OH মাইনাসে পরিণত হবে। তাহলে হাইড্রোজেন কোথা থেকে আসবে জল থেকে। তাহলে দুটো অক্সিজেন এখানে আছে দেখো, সেটা যদি OH মাইনাসে পরিণত হয় তাহলে এখানে কতগুলো লাগবে তুমি খেয়াল করো, এখানে তোমার কি আছে দুটো জল, ফলে এখানে দেখো কটা OH উৎপন্ন হচ্ছে 4টে OH, 4টে হাইড্রোজেন 4টে অক্সিজেন 4টে OH। ইলেকট্রন ব্যালেন্স খেয়াল করো 4 একক ঋণাত্মক, তাহলে এখানে কি হবে 4 ইলেকট্রন, তাহলে এখানে 2 ইলেকট্রন বর্জন 4 ইলেকট্রন গ্রহণ। তাহলে এই সমীকরণকে কি করতে হবে 2 দিয়ে মাল্টিপ্ল করে যোগ করে দিলে আমরা কি হবে কোষ বিক্রিয়া পেয়ে যাব, অর্থাৎ 2 হাইড্রোজেন প্লাস এখানে দেখো 4 OH 4 OH ক্যান্সেল। আচ্ছা এখানে খেয়াল করো এটাতে দুটো জল, এখানে 2 দিয়ে মাল্টিপ্ল করার পরে দুটো জল, তাহলে দুটো জল থেকে যাচ্ছে, তাহলে 2OH প্লাস অক্সিজেন জল। ঠিক আছে, তাহলে এই হলো কোষ বিক্রিয়া, এবং এই কোষ বিক্রিয়ার ফলে তোমার কি হবে এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। এবার দেখো এই জ্বালানি কোষটার ক্ষেত্রে সুবিধা কি আর এর ক্ষেত্রে অসুবিধায় কি আছে। প্রথম কথা দেখো এই জ্বালানি কোষটার ক্ষেত্রে সুবিধা কি, বা এটা এইখানে দেখো এই যে জল উৎপন্ন হবে, একটা কথা বলে দিই এই যে জল উৎপন্ন হবে এই জলটাকে তোমার কি হবে এই জল, সেই জলটাকে আমরা বিশুদ্ধ পানীয় জল রূপে ব্যবহার করতে পারবো। এর সুবিধা কি বলছে এখানে দেখো আমরা হাইড্রোজেন অক্সিজেন অর্থাৎ বাইরে থেকে জ্বালানি সরবরাহ করছি এবং তড়িৎ পাচ্ছি, ফলে অন্য কোষগুলোর আগে যে আমরা কোষগুলো পড়েছি সেই কোষগুলোর ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে কোষগুলোর ক্ষেত্রে তোমার কি আছে একটা সময় তড়িৎ প্রবাহ আর পাচ্ছি না, বা রিচার্জেবল যে ব্যাটারিগুলো সেগুলোর ক্ষেত্রেও জানো এটা ব্যবহার করতে করতে তোমার ওদের শক্তি কমে আসবে, কিন্তু এখানে দেখো আমরা জ্বালানি সরবরাহ করতে থাকলে এখান থেকে অফুরন্ত ভাবে দীর্ঘদিন ধরে তড়িৎ শক্তি পেতে থাকবো। তাহলে এই একটা সুবিধা, দীর্ঘদিন তড়িৎ শক্তি পেতে থাকবো। এখানে দেখো বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে শুধুমাত্র জল, যেটা বিশুদ্ধ, যাকে পানীয় জল রূপে ব্যবহার করতে পারি। তাহলে এখানে বলতে পারি এই কোষটা খুব পরিবেশ বান্ধব, অর্থাৎ তোমার কি আছে এতে পরিবেশের কোনো দূষণ সৃষ্টি হয় না। হয়েছে? এর ক্ষেত্রে
কিন্তু কিছু অসুবিধা আছে। কি অসুবিধা আছে বলছে, এই দেখো এই যে গ্যাসীয় হাইড্রোজেন বা গ্যাসীয় অক্সিজেন, এইগুলোকে বহন করা বা স্টোরেজ করে রাখার ক্ষেত্রে এখনো খুব উন্নত মানের পদ্ধতি আমরা তৈরি করতে পারিনি। ফলে এই কোষগুলোর ক্ষেত্রে তোমার কি হবে, এই হাইড্রোজেন অক্সিজেনের সরবরাহ করার ক্ষেত্রে এখনো কিছু সমস্যা আমাদের রয়ে গেছে। এরপরে দেখো আমরা শুরু করছি অপক্ষয় বা ধাতুর অপক্ষয়। এই ধাতুর অপক্ষয় কাকে বলবো, বলছে দেখো পরিবেশের প্রভাবে ধাতুর জারণ ঘটিত ক্ষয়। অর্থাৎ পরিবেশের প্রভাবে ধাতুতে যে জারণ ঘটিত ক্ষয় সৃষ্টি হয় সেটা কি বলবো, তোমার কি আছে, অপক্ষয়। এর মধ্যে দেখো এই পরিবেশের প্রভাবে ধাতুতে ক্ষয় তোমরা সব থেকে যেটা কমন দেখেছো, লোহায় মরচে পড়া। এছাড়াও অন্য অন্য ধাতব উপাদানের ক্ষেত্রেও তোমরা দেখেছো, যেমন ধরো কপার বা তামার পাত্রের গায়ে দেখবে সবুজ সবুজ দাগ সৃষ্টি হয়ে যাওয়া। অ্যালুমিনিয়াম পাত্রেরও এরকম ক্ষয় হয়, দেখবে তোমার কি আছে, একটা খসখসে টাইপের হয়ে যাওয়া। অর্থাৎ এই সমস্ত ধাতুগুলোর উপরে তোমার কি আছে, পরিবেশের উপাদানের প্রভাবে এদের জারণ ঘটিত ক্ষয় হয়, সেটাকেই বলবো অবক্ষয়। তার মধ্যে আমরা সব থেকে কি বললাম, লোহায় মরিচা পড়া। মরিচা পড়া, এই লোহাতে মরচে পড়ে কেন, এর কারণ কি বলছে দেখো লোহাতে মরচে পড়ে কারণ হচ্ছে তোমার কি, বলছে জল বা জলীয় বাষ্প, জলীয় বাষ্প ও অক্সিজেনের উপস্থিতিতে লোহায় তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাহলে খেয়াল করো কার উপস্থিতিতে, জল বা জলীয় বাষ্প ও অক্সিজেন। এই জল বা জলীয় বাষ্প যদি না থাকে তাহলে তোমার কি হবে, লোহায় মরচে পড়বে না। তাহলে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার উপরে তোমার কি আছে, একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিক্রিয়া ঘটার ফলে তোমার কি আছে, লোহার জারণ ঘটে। আগেই বলেছি ধাতুর জারণ ঘটিত ক্ষয়, জারণ ঘটে। কি হয় বলছে দেখো, যদি কোনো আমরা একটা লোহার খণ্ডকে কল্পনা করি, লোহার খণ্ডকে কল্পনা করি তাহলে কি দেখব, লোহার মধ্যে তোমার বিভিন্ন অশুদ্ধি, কার্বন ঘটিত অশুদ্ধি, অন্য অশুদ্ধি বা তোমার কি আছে, তোমার পৃষ্ঠতলের অসমতার জন্য কোন কোন ক্ষেত্রে লোহার পরমাণুর কোন কোন ক্ষেত্রে তোমার কি হয়, বা কোন কোন অঞ্চলে জারণ ঘটে। এই যেখানে জারণ ঘটে সেইটাকে আমরা কি বলি, অ্যানোডীয় অঞ্চল। যেখানে জারণ ঘটে সেটাকে আমরা কি বলছি, অ্যানোডীয় অঞ্চল। তাহলে এখানে দেখো এই অ্যানোডীয় অঞ্চলে কি ঘটে, আমরা যদি এখানে অ্যানোড বিক্রিয়া রূপে ওটাকে ধরি, তাহলে অ্যানোড বিক্রিয়া কি হয়, অ্যানোড বিক্রিয়া Fe জারিত হয়ে গিয়ে Fe2+ +2 ইলেকট্রন। এই যে অ্যানোডীয় অঞ্চল, এইখানে দেখো আগেই বলেছি এখানে অক্সিজেন এবং জলীয় বাষ্প তোমার উপস্থিত আছে। তাহলে অক্সিজেন এবং জলীয় বাষ্প উপস্থিত আছে, সেই এইখানে যে ইলেকট্রনটা ত্যাগ করছে সেই ইলেকট্রনটা এখান দিয়ে আসবে, কোথায় আসবে, ক্যাথোডীয় অঞ্চলে। ক্যাথোডীয় অঞ্চলে। তাহলে ক্যাথোডীয় অঞ্চলে কি হবে, বিজারণ ঘটবে। কার, অক্সিজেনের বিজারণ ঘটবে। কার উপস্থিতিতে, তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে।
এখানে একটা কথা বলে দিই, দেখো এইখানে তড়িৎ বিশ্লেষক রূপে একটা কাজ করে। তড়িৎ বিশ্লেষক রূপে কি কাজ করে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। এখন তোমাদের মনে হবে এই কার্বনিক অ্যাসিডটা কোথা থেকে এসে গেল তড়িৎ বিশ্লেষক রূপে? যেটা বিয়োজিত হয়ে তোমার কি হয়, H প্লাস প্লাস HCO3 মাইনাস উৎপন্ন করে। তাহলে এই কার্বনিক অ্যাসিডটা কোথা থেকে এলো? বলছে এখানে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প বায়ুর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এখন এই কার্বনিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষক রূপে ক্রিয়া করে। ক্রিয়া করলে কি হবে? এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের ক্ষেত্রে তোমার কি হবে? বিজারণ ঘটবে, এবং বিজারণ ঘটে অক্সিজেনটা কি হবে? জলে পরিণত হবে। কিভাবে? অ্যানোড বিক্রিয়াটা তাহলে কি ঘটবে? এই ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়ায় তাহলে কি ঘটবে? অক্সিজেন কোথায় পরিণত হবে? জলে। তাহলে এখানে কি হবে? H প্লাস প্রয়োজন। তাহলে এখানে 2 অণু জল হলে তোমার কি হবে? 4H প্লাস প্রয়োজন। তাহলে ইলেকট্রনের ব্যালেন্স কি হবে? দেখো 4টে ধনাত্মক আছে, তাহলে 4 ইলেকট্রন। তাহলে কোষ অর্থাৎ সামগ্রিক বিক্রিয়া কি হবে? এখানে দেখো 2টো বর্জন হয়েছে, 4টে গ্রহণ, তাহলে ইনটু 2, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমার কি হয়ে যাচ্ছে? 2Fe প্লাস O2 প্লাস 4H প্লাস, সেখান থেকে তোমার কি হয়ে যাচ্ছে? Fe2 প্লাস প্লাস 2 অণু জল। তাহলে এইটা কোষ বিক্রিয়া, এবং এই কোষ বিক্রিয়ার ফলে তোমার কি আছে? এই যে Fe যে জারণ ঘটছে, এই Fe জারণ ঘটার ফলে তোমার কি হবে? তোমার আয়রনের ক্ষয় হতে থাকবে। এখন Fe তো এখানে এই আয়ন হিসাবে থাকতে পারবে না। Fe এই যে আয়নটা, এই আয়নটা কি করবে? এই আয়নটা অক্সিজেন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি হবে? ফেরিক অক্সাইড Fe2O3 তে পরিণত হবে। এখন জারিত Fe প্লাস অর্থাৎ কি বললাম? Fe2 প্লাস অর্থাৎ আয়রন জারিত হয়েছে, Fe2 প্লাস হয়েছে, এটা কি করবে? অক্সিজেন এবং জল বা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড অর্থাৎ ফেরিক অক্সাইডে পরিণত হবে। এখন খেয়াল করো, এই 3টি হাইড্রোজেন অক্সিজেন পরমাণুর ব্যালেন্স আনার জন্য দেখবে এখানে 4Fe প্রয়োজন। তাহলে 4Feর জন্য এখানে কি হবে? 2Fe। তাহলে কটা হচ্ছে? দেখো 6টা অক্সিজেন, 3 দুগুণে 6 অক্সিজেন, 2টো আছে, 4 জল। তাহলে 4 জল হলে দেখো এখানে কি হচ্ছে? 8H প্লাস। এর ফলে একটা জিনিস খেয়াল করো, আধানগুলোর ক্ষেত্রেও ব্যালেন্স হয়েছে। এখানে দেখো 4 দুগুণে 8টা, অর্থাৎ এদিকে 8 একক ধনাত্মক আধান, এদিকেও 8 একক ধনাত্মক আধান। তাহলে এইভাবে তোমার কি আছে? জারিত আয়রন কি হবে? আয়রনের অক্সাইডে পরিণত হবে, এবং এই যে আয়রন অক্সাইড অর্থাৎ Fe2O3 কি করবে? জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে, অনির্দিষ্ট সংখ্যক জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে Fe2O3 XH2O অর্থাৎ কি হবে? মরিচা উৎপন্ন করবে। তাহলে এটাই হলো তোমার কি আছে? আয়রন খণ্ডে মরিচা পড়ার নীতি। তোমরা কি লক্ষ্য করলে? আয়রন খণ্ডে ছোট ছোট অশুদ্ধি এবং অসমতলের জন্য ছোট ছোট স্থানীয় কোষ সৃষ্টির দ্বারা আয়রন জারিত হয়ে Fe2 প্লাসে পরিণত হয়, যেটা অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে আয়রন পড়াটা বোঝা গেল। এবার দেখো আমরা যদি দেখি মরিচা নিবারণের উপায়। মরিচা নিবারণের উপায় অর্থাৎ কিভাবে আমরা আয়রনকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে পারি। তাহলে দেখো, মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে গেলে তোমাদেরকে আগে মরচে পড়ার নীতিটাকে খেয়াল করতে হবে। কখন মরচে পড়েছে? যখন আয়রন জলীয় বাষ্প এবং বায়ুর সংস্পর্শে এসেছে।
তাহলে আমরা যদি আয়রনকে বা লোহার কোনো খণ্ডকে জলীয় বাষ্প বা তোমার বায়ুর সংস্পর্শে না আসতে দিই তাহলে মরচে পড়বে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য সহজ উপায় হচ্ছে তোমার কি আছে, লোহার বস্তুর উপর প্রলেপ দেয়া। লোহার বস্তুর উপরে প্রলেপ দেওয়া। তাহলে লোহার বস্তুর উপর যদি আমরা যে কোনো কিছুর প্রলেপ দিয়ে দিই, তাহলে প্রলেপ দিয়ে দিলে তোমার কি হবে, সেখানে আর জলীয় বাষ্প এবং বায়ুর অক্সিজেন লোহার সংস্পর্শে আসতে পারবে না। প্রলেপের সহজ উপায় কি, কিভাবে সহজ উপায় দিতে পারি আমরা? দেখো, আমরা যদি তোমার কি আছে, লোহার উপরে যে কোনো রং বা আলকাতরা ইত্যাদি, রং বা আলকাতরা ইত্যাদির প্রলেপ দিই। তাহলে লোহার বস্তুর উপরে যদি রং বা আলকাতরা ইত্যাদির প্রলেপ দিয়ে দেওয়া হয়, দেখো তাহলে বায়ুর যে জলীয় বাষ্প এবং অক্সিজেন লোহার বস্তুর সংস্পর্শে আসছিল, সেই সংস্পর্শে আসতে পারবে না। ফলে তোমার কি আছে, মূর্ছা পড়া থেকে লোহা রক্ষা পাবে। এছাড়াও দেখো, তোমরা খুব সহজ একটা উদাহরণ দেখেছো, বিশেষত এই বর্ষাকালের ক্ষেত্রে হয়, সাইকেল বা মোটর সাইকেল ধোয়ার পরে ওর উপরে তোমার তেল দিয়ে মুছে দেওয়া হয়। কেন? কারণ ওই যে লোহার রিং বা ইত্যাদি রড ইত্যাদিগুলোর উপরে তেলের একটা তোমার কি হয়ে যায়, একটা আস্তরণ সৃষ্টি হয়। এই আস্তরণ সৃষ্টি হওয়ার জন্য সাইকেল বা মোটর সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশগুলো মরচে পড়ার হাত থেকে রক্ষা পাবে। এছাড়া আর আমরা কিভাবে করতে পারি? আর দেখো, আমরা এর উপরে একটা Fe3O4 অর্থাৎ ফেরোসো ফেরিক অক্সাইডের আস্তরণ, লোহার উপরে যদি ফেরোসো ফেরিক অক্সাইডের আস্তরণ দিয়ে দেওয়া হয়, তাহলে লোহার মরচে পড়ার হাত থেকে রক্ষা পাবে। এইটা কিভাবে করা হয়, ফেরোসো ফেরিক অক্সাইডের আস্তরণ? বলছে দেখো, লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে লোহার উপরে তোমার কি হবে, একটা ফেরোসো ফেরিক অক্সাইডের আস্তরণ সৃষ্টি করবে। ফলে আভ্যন্তরের লোহার গুলো একটা বায়ুর পরিমণ্ডলের সংস্পর্শে আসতে পারবে না। এছাড়া আর কিভাবে করতে পারি? দেখো, জিঙ্কের প্রলেপ, যাকে আমরা কি বলি, গ্যালভানাইজেশন। জিঙ্কের প্রলেপ বা গ্যালভানাইজেশন, এটা বিভিন্ন ভাবে দেওয়া যায়। খুব সহজেই দেখো, তোমরা যেটা পড়ে এসছো, একটা তোমার কি আছে, তড়িৎ লেপন। অর্থাৎ লোহার কোনো বস্তুকে যদি আমরা ক্যাথোডে রেখে, জিঙ্ক দণ্ডকে অ্যানোডে রেখে জিঙ্কের কোনো লবণের সাহায্যে তড়িৎ চালনা করি, তাহলে লোহার ওই বস্তুর উপরে জিঙ্কের প্রলেপ সৃষ্টি হবে। তবে এই প্রক্রিয়ায় সাধারণত তোমার কি হয়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু অর্থাৎ ছোটখাটো বস্তুর উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া আর কি করতে পারি? দেখো, নিমজ্জন। এই প্রক্রিয়াটা কি বলছে? দেখো, গলিত জিঙ্কে অর্থাৎ গলিত জিঙ্কের মধ্যে লোহার বস্তুকে নিমজ্জিত করা। লোহার বস্তুকে নিমজ্জিত করা অর্থাৎ জিঙ্ককে উত্তপ্ত অবস্থায় গলিত রেখে
এর মধ্যে তোমার কি হচ্ছে, যদি লোহার বস্তুকে নিমজ্জিত করা হয় এবং পরে একটা রোলারের মাধ্যমে চালনা করে অতিরিক্ত জিঙ্ককে অপসারিত করে দেওয়া হয়, তাহলে জিঙ্কের উপরে একটা এই লোহার উপরে জিঙ্কের আস্তরণ সৃষ্টি হবে। আরো একটা বেশ ভালো পদ্ধতি আছে, দেখো সেরাডাইজিং। সেরাডাইজিং এটা কি বলছে, উত্তপ্ত, শান্ত তীব্রভাবে উত্তপ্ত জিঙ্ক চূর্ণের মধ্যে, জিঙ্ক চূর্ণ দ্বারা তীব্রভাবে উত্তপ্ত জিঙ্ক চূর্ণের মধ্যে যদি লোহার খণ্ড রেখে দেওয়া হয়, তাহলে লোহার খণ্ডের উপরে তোমার কি হবে, জিঙ্কের একটা আস্তরণ সৃষ্টি হবে। এছাড়া আর কিভাবে আমরা করতে পারি, দেখো টিনের লেপন। অর্থাৎ লোহার খণ্ডের উপরে যদি আমরা টিনের একটা প্রলেপ দিই, তাহলে লোহার খণ্ড বায়ুর সংস্পর্শে আসবে না। তো এখানে দেখো এই জিঙ্ক, অনেক সময় এই জিঙ্কের প্রলেপ আর টিনের প্রলেপের মধ্যে একটা তুলনা করতে দেয়, কার ক্ষেত্রে সুবিধা বেশি কার ক্ষেত্রে অসুবিধা বেশি। দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যদি আমরা দেখি, তাহলে দেখবে কি আছে, জিঙ্ক অপেক্ষাকৃত উপরে, তারপরে তোমার কি আছে আয়রন, তারপরে টিন। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে খেয়াল করো কার সক্রিয়তা বেশি বা জারিত হওয়ার প্রবণতা বেশি, জিঙ্কের। ফলে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিলে খেয়াল করো, যদি বায়ুর সঙ্গে জারণ ঘটে কার ঘটবে, জিঙ্কের ঘটবে। সেটা পুরো প্রলেপ থাকা অবস্থায় অথবা কোনো জায়গায় যদি প্রলেপের মধ্যে ক্র্যাক বা ফাটল সৃষ্টি হয়, সেক্ষেত্রেও একই ঘটনাই ঘটবে। অর্থাৎ জিঙ্ক জারিত হবে, জিঙ্কের আস্তরণটার ক্ষয় হবে, কিন্তু লোহার কিছু হবে না। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো লোহা এবং টিনের মধ্যে কার সক্রিয়তা বেশি, লোহা বা আয়রনের। ফলে এই টিনের প্রলেপের যদি কোনো জায়গাতে ক্ষেত্রে তোমার ক্র্যাক সৃষ্টি হয়, তাহলে তোমার কি হবে, সেই ক্র্যাক অঞ্চলের এই যে লোহাটা এ বায়ুমণ্ডলে জারিত হবে এবং বিক্রিয়া করবে, টিনের প্রলেপটা করবে না। ফলে এক্ষেত্রে লোহার ক্ষয়টা আস্তে আস্তে হতে থাকবে। কিন্তু যেটা জিঙ্কের প্রলেপের ক্ষেত্রে কি ছিল, জিঙ্কের বা প্রলেপটার ক্ষয় হচ্ছিল, কিন্তু লোহা খণ্ডের কোনো ক্ষয় হয়নি। তাহলে এইটা জিঙ্ক এবং টিন প্রলেপের ক্ষেত্রে সুবিধা অসুবিধা। এছাড়াও দেখো আরেকটা ইম্পর্টেন্ট আছে, যেটা তোমাদের জেনে রাখতে হবে, ক্যাথোডীয় সংরক্ষণ। কোশ্চেন হয় এখান থেকে, ক্যাথোডীয় সংরক্ষণ। এই জিনিসটা কি বলছি, দেখো মরচে পড়ার নীতিটাকে খেয়াল করো। কি হচ্ছিল, যে লোহার খণ্ডে জারণ ঘটছিল, জারণ দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছিল এবং লোহার খণ্ড অ্যানোড ছিল, অ্যানোড বিক্রিয়া ঘটছিল। আমরা যদি কোনোভাবে লোহার খণ্ডকে ক্যাথোডে পরিণত করতে পারি, তাহলে এই জারণ ঘটিত ক্ষয়টা হবে না। সেটা কিভাবে সম্ভব বলছে, দেখো কোনো লোহার খণ্ড, তার সঙ্গে যদি এর তুলনায় অপেক্ষাকৃত সক্রিয় কোনো ধাতু যুক্ত করে দেওয়া হয়। কি ধাতু আমরা সাধারণত যুক্ত করি, ম্যাগনেসিয়াম খণ্ড বা ম্যাগনেসিয়াম ধাতু যুক্ত করে দেওয়া হয়। কি দ্বারা, একটা অন্তরিত তারের মাধ্যমে। কোথায় এই জিনিসগুলো করা হয়, সাধারণত মাটির নিচে কোনো জল বা তেল পরিবাহী পাইপের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটানো হয়। কি করা হয়, লোহার পাইপের সঙ্গে অন্তরিত তারের সাহায্যে ম্যাগনেসিয়াম খণ্ড যুক্ত করে দেওয়া হয়। তাহলে দেখো লোহা আর ম্যাগনেসিয়াম অন্তরিত তারের সাহায্যে যুক্ত আছে। এখানে যে তোমার ভিজে মাটি, সেটা তখন তড়িৎ বিশ্লেষণ রূপে ক্রিয়া করবে এবং এখানে একটা কি হবে, স্থানীয় ছোট ছোট তড়িৎ রাসায়নিক কোষ সৃষ্টি হবে। এই কোষের ক্ষেত্রে কি হবে, ম্যাগনেসিয়াম খণ্ডটা কি কাজ করবে,
ম্যাগনেসিয়াম খণ্ডটা অ্যানোডের কাজ করবে, অর্থাৎ এটা তোমার কি হবে, অ্যানোড রূপে ক্রিয়া করবে। তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে, জারণ হবে। জারণ হলেই এর ক্ষেত্রে তোমার কি হবে, ক্ষয় হবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম খণ্ডটার ক্ষয় হতে থাকবে, কিন্তু লোহার খণ্ডের কোনো ক্ষয় হবে না। আবার এই ম্যাগনেসিয়াম খণ্ড যখন ক্ষয় হয়ে ছোট হয়ে আসবে বা শেষ হয়ে যাবে, তখন এই ম্যাগনেসিয়াম খণ্ডকে পাল্টে অন্য খণ্ড যোগ করা হয়। এই ম্যাগনেসিয়াম খণ্ড নিজেকে ক্ষয় করে লোহাকে রক্ষা করে বলে একে বলা হয় উৎসর্গকৃত অ্যানোড। উৎসর্গীকৃত অ্যানোড। অনেক সময় কোশ্চেন আসে যে উৎসর্গীকৃত অ্যানোড কি। তাহলে এইভাবে তোমার কি আছে, ম্যাগনেসিয়াম খণ্ড যোগ করে রাখলে মাটির নিচের যে লোহার পাইপ ইত্যাদি গুলোকে সংরক্ষণ করা যায়। তাহলে এখানে দেখো আমাদের তড়িৎ রসায়ন শেষ হলো। তাহলে এবার তোমরা তড়িৎ রসায়ন অধ্যায়টা ভালো করে পড়ো, বারবার ধরে রিভাইজ করো। এর যে কোশ্চেন গুলো সেইগুলোকে তৈরি করো, নিউমেরিক্যাল প্রবলেম গুলো করো, এমসিকিউ গুলো করো, বিভিন্ন সালের কোশ্চেন গুলো দেখো। দেখে এখানে দেখতে বা তৈরি করতে গিয়ে দেখবে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রবলেম আসছে। কোনো কোনো ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সারে প্রবলেম হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেম বা এমসিকিউ এ প্রবলেম আসতে পারে। তোমরা সেই প্রবলেমগুলো আমাকে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের মাধ্যমে সেই প্রবলেমগুলোকে আমাকে জানাও। তাহলে সেই প্রবলেমগুলো তোমার কি হবে জানালে আমি কোনো একটা পরে কোনো একটা ছোট ভিডিও করে তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা খুব ভালো করে পড়াটা তৈরি করো এবং পরীক্ষার মতো করে চ্যাপ্টারটাকে তৈরি করে নাও। এরপরে তাহলে আমরা নতুন চ্যাপ্টার বা নতুন অধ্যায় শুরু করব।